সুভাষগঞ্জ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমরা জানো ইতোমধ্যেই সুভাষগঞ্জ হাই স্কুলের সম্মানীয় প্রধান শিক্ষক ডক্টর ঋষিকেশ কান্তি রায়ের সুপরামর্শে এবং আমাদের মাননীয় ইংরেজি বিষয়ের শিক্ষক শ্রী অভিষেক চক্রবর্তীর কর্মপ্রচেষ্টা এবং উদ্যোগে তোমাদের এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা এক ধরনের অনলাইন পড়াশোনার মাধ্যমে ক্লাস 10-এর জন্য এই গ্রুপটা খোলা হয়েছে। তোমরা অনেকেই জয়েন করেছো, তোমাদের স্বাগতম। আর যারা এখনও জয়েন করতে পারোনি তাদেরকে তোমরা অনুপ্রেরিত করবে, উৎসাহ দেবে, তারাও যেন তাড়াতাড়ি জয়েন করে। এই গ্রুপে জয়েন করলে তোমাদের বিভিন্ন বিষয়ের শিক্ষক শিক্ষিকা সবাই মিলে তাদের প্রচেষ্টার মধ্য দিয়ে, সমবেত প্রচেষ্টার মধ্য দিয়ে দশম শ্রেণী যেহেতু ভাইটাল একটা সময়, সব সংস্থা অর্থাৎ বোর্ডের মাধ্যমে প্রথম সবচেয়ে বড় পরীক্ষা দিতে চলেছে তোমরা 2021 সালে, তাই এই গ্রুপে তোমাদের বন্ধুদেরকে জয়েন করাতে তোমরা উৎসাহ দেবে এই আশা রাখি। দেখো, বিভিন্ন বিষয়ে শিক্ষক শিক্ষিকারা তাদের এই গ্রুপের মধ্যে নানা প্রশ্ন, নানা অনলাইনের মাধ্যমে পড়াশোনার প্রচেষ্টা নিরলসভাবে নিরবচ্ছিন্নভাবে কিন্তু চালিয়ে যাচ্ছেন। তা আমি শ্রী বিপ্লব কর্মকার তোমাদের বাংলা বিষয়ে গ্রামারের, আমি বোর্ডের মধ্যে লিখে রেখেছি, তোমরা দেখতে পাচ্ছ, বাংলা ব্যাকরণের বাচ্য বলে একটি চ্যাপ্টার আছে, যেটা তোমাদের টেস্ট পরীক্ষা সমগ্র সিলেবাসের উপরে হবে। সেই সিলেবাসে 4টে বাংলা ব্যাকরণের 4টে টপিক আছে। একটা কারক, বিভক্তি, অনুসর্গ, এগুলো দিয়ে প্রথম টপিক, সমাস, বাক্য এবং বাচ্য। আজকে আমি বাচ্য দিয়ে শুরু করছি, পরে আমরা বাক্য, কারক, সমাস এগুলো নিয়ে সময় সুযোগে সেগুলো আলোচনা করব। তো তোমরা মনোযোগ সহকারে শুনবে এবং একটুখানি তোমাদেরকে আমি রিকোয়েস্ট করছি, অবশ্যই তোমরা যখন এই পড়াশোনা শুনছো বা জানছো, বোঝার চেষ্টা করছো, তখন খাতা কলম এটা কিন্তু পাশে রাখবে, খুবই দরকার। যেহেতু ব্যাকরণ প্রায়োগিক একটা বিদ্যা, পুরো ডিসিপ্লিন অফ অ্যাপ্লিকেশন বলা হয় এটাকে, সেই জন্য এটা খুবই দরকার। তো তোমাদের বিষয় হচ্ছে বাচ্য। দেখো, ইংরেজিতে লিখেছি ভয়েস। একটা মজার কথা বলি, দেখো, আমরা যে কোনো ব্যাকরণের কোনো বিষয় টপিক ওয়াইজ আলোচনা করতে গেলে, ধরো সমাস বা কারক বা বাক্য, দেখো প্রাথমিকভাবে যে প্রশ্নটা আমাদের সামনে আসে, সমাস কী বা সমাস কাকে বলে, কারক কাকে বলে, বাক্য কাকে বলে, ঠিক অ্যাকর্ডিংলি অনুরূপভাবে আমাদের সামনে প্রশ্ন আসে বাচ্য কাকে বলে। দেখো, কাকে বলে মানে তো সংজ্ঞা, তাই না? তো সংজ্ঞাটা প্রাথমিকভাবে আমরা দেব না। আমাদের এখন ব্যাকরণ, যেটাকে যেহেতু বলা হয় ডিসিপ্লিন অফ অ্যাপ্লিকেশন, প্রায়োগিক বিদ্যা, সেই জন্য এখন বলা হচ্ছে আমাদের আধুনিক ভাষাবিজ্ঞানের একটা মেথোডোলজি আছে, নিয়ম আছে, সেই নিয়মে বলছে আমরা ইন্ডাকটিভ, INDUCTIVE, ইন্ডাকটিভ অর্থাৎ আরোহমূলক, ইন্ডাকটিভ মেথড অফ টিচিং, আরোহমূলক পদ্ধতিতে আমরা শিখবো। এটা কী জিনিস? দেখো, দুটো মেথড আছে পড়ানোর, একটা হচ্ছে ইন্ডাকটিভ মেথড অফ টিচিং, আর একটা হচ্ছে ডিডাকটিভ মেথড অফ টিচিং। তো ইন্ডাকটিভে কী করবো আমরা জেনারেল মানে সবই স্তরে আলোচনা করে নেব। সেখানে আমার উদাহরণ আসতে পারে, ব্যাখ্যা আসতে পারে, কারণ বর্ণনা আসতে পারে, বিশ্লেষণ আসতে পারে, পর্যবেক্ষণ আসতে পারে। আর ঠিক যখন আমরা সিদ্ধান্তে পৌঁছবো, সিদ্ধান্ত থেকে যখন আমরা গিয়ে একেবারে ডেফিনিশনে যাচ্ছি অর্থাৎ পার্টিকুলারে যাচ্ছি, তখন সেটাকে আমরা বলবো পার্টিকুলারাইজেশন, অর্থাৎ একটা সুনির্দিষ্ট জায়গায় পৌঁছানো, অর্থাৎ ফ্রম জেনারেল টু পার্টিকুলার, অর্থাৎ আমরা উদাহরণ, ব্যাখ্যা এগুলোর মধ্য দিয়ে সংজ্ঞাতে যাব। তাহলে আমাদের ব্যাকরণটা শিখতে অনেক সহজ হবে। আধুনিক যারা ভাষাবিজ্ঞান নিয়ে যারা চর্চা করছেন, ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় আছেন তার মধ্যে, তারা কিন্তু মূলত ডক্টর রামেশ্বর শ আছেন, এরা কিন্তু মূলত এই পদ্ধতিরই সমর্থক। আমরা সেই পদ্ধতিকে অনুশীলন করেই এগিয়ে যেতে চাচ্ছি। দেখো, বাচ্য কি, তার মানে আগে আমরা বাচ্চার সংজ্ঞা দেব না, সংজ্ঞা দেওয়ার চেষ্টাও করব না। তো দেখো, ইংরেজি বলছে ভয়েস, তোমরা তো অনেকেই চেঞ্জ অফ ভয়েস করেছো। এই চেঞ্জ অফ ভয়েসটা বলার আগে আমি যদি বলি ভয়েস চেঞ্জ, তাহলে বলবো হ্যাঁ স্যার করেছে। চেঞ্জ অফ ভয়েস হলে তোমরা একটু থেমে গেলে, চেঞ্জ অফ ভয়েস কি? আমরা তো ভয়েস চেঞ্জ শুনেছি। দেখো, একটা জিনিস আমরা যতটুকু জানি, আমার যতটুকু ধারণা আছে, যে ভয়েস চেঞ্জ, এই যে কথাটা বলি না, এই কথাটা কিন্তু গ্রামাটিক্যালি রং। এটা কিন্তু অ্যাকচুয়ালি হবে চেঞ্জ অফ ভয়েস। দেখো, সবার শুরুতে চেঞ্জ অফ ভয়েস, তারপরে ভয়েস। আজকে যদি ভয়েস চেঞ্জ, একটা মজার ছোট্ট একটা হাসির একটা ঘটনা বলি। এক মাস্টারমশাই এক ছাত্রকে কী শেখাচ্ছেন, তোমাদের যে পরিভাষা সেটা হচ্ছে ভয়েস চেঞ্জ, আমার পরিভাষায় চেঞ্জ অফ ভয়েস, ভয়েস চেঞ্জ শেখাচ্ছেন। তো সেখানে ছাত্রকে জিজ্ঞেস, বলতো
একটা ভয়েস চেঞ্জ করতো, আই ডু দ্য ওয়ার্ক। তোমরা তো নিশ্চয়ই চেঞ্জ অফ ভয়েস করছো, তোমাদের এই থেকেই করছো। তো ছেলেটি বলছে, স্যার, ছেলেটির যে স্বাভাবিক গলা, যেটা স্যার পরিচিত ছিল এতদিন, সেই গলা থেকে সে সরে গিয়ে সে বলল, আই ডু দ্য ওয়ার্ক। মাস্টারমশাই বলছে, কী বলছিস রে? তোকে ভয়েস চেঞ্জ করতে বলছি, এটা ভয়েস চেঞ্জ? দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি হবে। তুই এরকম করে স্যার আপনি তো ভয়েস চেঞ্জ করতে বললেন, আমার তো গলার চেঞ্জ করতে বললেন, আমি তাই গলার ভয়েসটা চেঞ্জ করলাম। সত্যি হয়তো স্যার বকা দিবে, ছেলেটি এরকম আচরণ করছে, হয়তো আক্ষরিকভাবে ছেলেটি বুঝেছে। কারণ ভয়েস চেঞ্জ মানে হচ্ছে সত্যি আমাদের এই ভয়েস চেঞ্জ, যেটা আমরা মেডিকেল টার্মে ডাক্তারের কাছে যাই, গলার ডাক্তারের কাছে আমরা ভয়েস চেঞ্জ বলি, কিন্তু ইংরেজিতে কিন্তু চেঞ্জ অফ ভয়েসটা কিন্তু মনে রাখবে, তখন সেটা গ্রামাটিক্যাল একটা টার্মিনোলজির জায়গায় পৌঁছয়। সেই জন্য বাচ্য পরিবর্তনের বাংলা বাচ্য, তার পরিবর্তনকে ইংরেজিতে বলি চেঞ্জ অফ ভয়েস, আর ভয়েসের বাংলা হচ্ছে কি বললাম, বাচ্য। এইবার বাচ্য কি, আমি আনসার দেব না, বললাম সংজ্ঞা দেব না, আমি একটু মুছে দিচ্ছি। দেখো আমি 3টে বাক্য লিখছি, হ্যাঁ। রামায়ণ পড়ে। 2 নম্বর লিখলাম, রামের দ্বারা রামায়ণ পঠিত হয়। আর 3 নম্বর লিখলাম, রামের রামায়ণ পড়া হয়। দেখো আমি কি করেছি, একটা বাক্য লিখছি রাম রামায়ণ পড়ে, 2 রামের দ্বারা রামায়ণ পঠিত হয়, 3 রামের রামায়ণ পড়া হয়। তোমাদেরকে যদি প্রশ্ন করি, এই যে ক্লাসরুমে যেটা থাকতো সেটা হচ্ছে ডাইরেক্ট ইন্টারাকশনটা তৈরি হতো, তো আমি প্রশ্ন করলে উত্তর পেতাম, এটাই আমার কষ্ট আর কি জায়গাটা। সেটা হচ্ছে, দেখো ভালো করে দেখো, এই তিনটের অর্থের মধ্যে কোনো পার্থক্য আছে? 3টে বাক্যের অর্থগত কোনো পার্থক্য নেই। 3টে বাক্য এটাই বোঝাচ্ছে যে রাম রামায়ণ পড়ছে। তাহলে পার্থক্যটা কোথায়? অর্থগত দিক থেকে তো কোনো পার্থক্য পাচ্ছ না তোমরা, তাহলে পার্থক্য কোথায়? ভালো করে দেখো, বাক্যের প্রকাশ ভঙ্গিগত পার্থক্য, বাক্যের বাচন ভঙ্গিগত পার্থক্য, তাই না? আজকে এইভাবে বলল, এইভাবে, আরেকজন এইভাবে বলল, আরেকজনকে, ব্যাপারটা একই। আমাকে তোমরা একটা প্রশ্নের উত্তর দিলে, যদি উত্তরটা ঠিক হয়, আমি কী কীভাবে বলতে পারি? অবশ্যই সঠিক বলেছ, ঠিক, একদম। দেখো আমি নানা প্রকাশভঙ্গিতে বললাম, পজিটিভে উত্তর দিলাম, তাই না? তাহলে প্রকাশভঙ্গিটা কিন্তু পার্থক্য রয়েছে। 3 রকম প্রকাশভঙ্গি দেখলাম, তাই তো? 3 রকম প্রকাশভঙ্গি দেখলাম। দেখো টেন্সটা কিন্তু একই আছে, ক্রিয়ার কালটা একই আছে। পরে মানে হচ্ছে এটা কি, সিম্পল প্রেজেন্ট টেন্স, সাধারণ বর্তমান কাল, তাই না? পরে পঠিত হয়, দেখো 100% সিম্পল প্রেজেন্ট টেন্স। দেখো টেন্স কিন্তু কোথাও ব্যত্যয় হয়নি, টেন্সের কিন্তু কোনো পার্থক্য ঘটেনি। পড়া হয়, দেখো সিম্পল প্রেজেন্ট টেন্স বা সাধারণ বর্তমান কাল। ভালো করে লক্ষ্য করো, টেন্সের কোনো পার্থক্য হয়নি, অর্থগত কোনো পার্থক্য হয়নি। তাহলে স্যার কিসের পার্থক্য? আবার বলছি, প্রকাশ ভঙ্গিগত পার্থক্য। তার এই প্রকাশ ভঙ্গিগত পার্থক্যটা কেন হয়েছে, তার কোন ইউনিটের নিরিখে আমি বলতে পারি প্রকাশ ভঙ্গিগত পার্থক্য হয়েছে? তার এককটা কি? তার এককটা হচ্ছে তার রূপ। মনে রাখবে, তার রূপ। রূপ মানে কি? গঠন। রূপ মানে গঠন, গঠন মানে ফর্ম। ফর্ম মানে কি বলো? যা চোখে দেখতে পাচ্ছি সেটাই ফর্ম, তাই না? একটা সেটা অ্যাবস্ট্রাক্ট নয়। দেখো এখানে বলছি পরে, রাইট? এখানে হচ্ছে পঠিত হয়, তাহলে গঠনটা আলাদা হয়ে গেল, ক্রিয়াপদের গঠন আলাদা হয়ে গেল, তাই না? এখানে হচ্ছে পড়া হয়, ক্রিয়াপদের গঠন আলাদা হয়ে গেল। দেখো 3 জায়গায় ক্রিয়াপদের গঠন আলাদা হয়ে গেল। শুধু ক্রিয়াপদের গঠন না, তুমি দেখো এখানে রাম ছিল, এখানে হয়ে গেল রামের, একটা এর বিভক্তি যোগ হলো, তাহলে এর গঠনও পার্থক্য হলো। গঠন মানে কি? যা চোখে দেখতে পাচ্ছি আমরা। তারপরে দেখো একটা দ্বারা এলো, এটাও একটা গঠনগত পার্থক্য। তারপরে এখানে রামের এর বিভক্তি যোগ হলো, এখানে এটার মতো এটা হলো, তাই না? আবার এখানে পড়া হলো। তাহলে গঠনগত ভালো করে দেখো, রাম রামায়ণ পড়ে, তুমি প্রথমে যদি ভাবো রাম হচ্ছে কর্তা, সাবজেক্ট, তাই না? রামায়ণ কি পড়ে? রামায়ণ। তোমরা জানো কি বা কাকের প্রশ্নের উত্তর বেশিরভাগ ক্ষেত্রে কর্ম হয়, অবজেক্ট হয়, কখনো কখনো ব্যতিক্রম আছে, সেটা সুযোগে আলোচনা করে দেবো। আর পরে হচ্ছে ক্রিয়াপদ, তাই না? এটা ক্রিয়াপদ, এটা সিম্পল প্রেজেন্ট টেন্সের রূপ, তাই না? এখানে হলো রামের দ্বারা রামায়ণ পড়ে। এবার বলো তো কর্তা কোথায়? কর্তা তো রাম জানতাম,
প্রকৃত কথা তো রাম, কিন্তু এর বিভক্তি যখন যোগ হলো না, তখন এর কর্তৃত্বই নষ্ট হয়ে গেল। অর্থাৎ কর্তার কর্তৃত্ব কখন থাকবে? যখন সে শূন্য বিভক্তি হবে। ধরো রাম, তার এটা শূন্য বিভক্তি, তাহলে কিন্তু সে তার কর্তৃত্ব থাকছে। কখন? তাহলে কি শূন্য বিভক্তি ছাড়া কর্তার কর্তৃত্ব থাকে না? 100% থাকে। তাহলে একটা উদাহরণ দিই, যেমন লোকে বলে, লোকে বলে, তাহলে কি হলো? এই বিভক্তি যোগ হলো, লোক তো তার সঙ্গে এই বিভক্তি যোগ হলো, তাহলে তো এই বিভক্তি। তাহলে আপনি, তোমরা বলতে পারো স্যার আপনি তো বললেন শূন্য বিভক্তি হলে পরে কর্তার কর্তৃত্ব থাকে, এই বিভক্তি। রাইট, গুড কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনগুলো ইন্ট্রোডাকশনের মাধ্যমে উঠে আসলে ভালো হতো। গুড কোয়েশ্চেন, তার উত্তরটা আমি নিজে কোয়েশ্চেন করে আমি নিজে উত্তর দিচ্ছি, দেখো বোঝার চেষ্টা করো। এবার যদি বলি রাম শূন্য বিভক্তি, আপনি বলেন রামে, আপনি বলেন এর বিভক্তি হলে কর্তার কর্তৃত্ব নষ্ট হয়ে যায়, তাহলে লোকে বলে এই বিভক্তি যোগ হলো, কর্তার কর্তৃত্ব নষ্ট হলো না। আপনি বলছেন কেন হলো না? তাহলে আর একটা ইউনিট দরকার, যেটা দিয়ে কর্তার কর্তৃত্বকে আমি বোঝার চেষ্টা করব। দেখো ক্রিয়াপদ আছে পরে, ক্রিয়াপদ কার অনুগামী হয়েছে, কাকে ফলো করেছে? রাম। কে পরে? রাম। তাহলে ক্রিয়াপদ যাকে ফলো করবে সে হচ্ছে কর্তা। এবার কর্তার একটা বৈশিষ্ট্য হচ্ছে সে শূন্য বিভক্তি যুক্ত হয়, আবার ব্যতিক্রমও হয়। ব্যতিক্রম কি যে বললাম লোকে, কিন্তু আবার মনে রাখো এক্সেপশন ডাজ নট মেক রুলস। ব্যতিক্রম থাকলেই যে মানে নিয়ম হবে না তা নয়, কিন্তু এক্সেপশনটাকে একটা রুল হিসেবে কিন্তু আমরা ধরবো না। এবার দেখো এই বিভক্তি হলো, কিন্তু ভালো করে লোকে বলে যখন বললাম, তাহলে ক্রিয়াপদ কোনটা? বলে। তাহলে বলে কে বলে? লোকে। ভালো করে দেখো সেই ক্রিয়াটাও, যে বলে ক্রিয়াটাও ওই লোকে শব্দটাকেই কী করছে? ও ফলো করেছে, তাহলে লোকেটা সেই জন্য কর্তা হয়ে গেল। অর্থাৎ প্রধান যে জায়গাটা কর্তাকে চেনা, সেটা হচ্ছে ক্রিয়াপদ যাকে ফলো করবে সে হচ্ছে কর্তা। সেটা মূলত বিভক্তি শূন্যই হয়, কিন্তু কখনো কখনো এই বিভক্তিও হতে পারে। এইবার দেখো রামের দ্বারা রামায়ণ পঠিত হয়, এখানে গঠনগত পার্থক্য হলো তিনটা। তাহলে তিনভাবে বললাম আমরা কথাটা, অর্থটা একই জায়গায় দাঁড়ালো। তাহলে প্রকাশভঙ্গির পার্থক্য হলো কিসের নিরিখে? ক্রিয়ারূপের নিরিখে, পার্থক্যের নিরিখে। দেখো এটার একটা ক্রিয়ারূপ ছিল পরে, এটা ক্রিয়ারূপ হলো পঠিত হয়, এটা ক্রিয়ারূপ হলো পড়া হয়। দেখো তিনটা ক্রিয়ার রূপ, তার মানে ক্রিয়ারূপের বৈচিত্র্য হলো, ক্রিয়ারূপের একটা পার্থক্য হলো। তাহলে ক্রিয়ারূপের পার্থক্যের ভিত্তিতে বাক্যের যে প্রকাশভঙ্গির যে পার্থক্য, তাই না, বা বৈচিত্র্য, তার নাম বাচ্য। ক্লিয়ার হয়ে গেল? তাহলে আবার বলছি, বাচ্য মানে কি? যা বলা হয়, যা বলা হয় এটাও বলা হয়, এটাও বলা হয়, এটাও বলা হয়, তাহলে আক্ষরিকভাবেও সত্য বাচ্যটা। তাহলে এইবার হচ্ছে একটু ডিপে যদি যাচ্ছি, তাহলে ক্রিয়ারূপের পার্থক্য হলো, তিন রকম ক্রিয়া হলো। ক্রিয়ারূপের পার্থক্যের নিরিখে যখন বাক্যের প্রকাশভঙ্গিগত পার্থক্য, তিন রকম প্রকাশভঙ্গি হলো, তখন তাকে আমরা, বা পার্থক্য বা বৈচিত্র্য বলি এখানে, তখন তাকে আমরা বলি বাচ্য। তাহলে আমরা যেটা দিয়ে শুরু করছিলাম, ইন্ডাকটিভ মেথড অফ টিচিং, অর্থাৎ আমরা সংজ্ঞাতে গেলাম উদাহরণের মধ্য দিয়ে। ঠিক আছে, এই পদ্ধতি থেকে অনেক বেশি অ্যাকসেপ্টেবল কিন্তু এখন আমাদের মডার্ন লিঙ্গুইস্টিক্সে, আধুনিক ভাষা বিজ্ঞানে। তাহলে এই রূপের উপর নির্ভর করছে কিন্তু বাচ্য। রাইট? তাহলে এটা আমরা ক্লিয়ার হলো। এবার একটা জিনিস ক্লিয়ার করার চেষ্টা করো। দেখো পরে যখন বলছি রামায়ণ পরে, এখানে ক্রিয়াপদটা একটা সমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া কাকে বলে? যে ক্রিয়া বাক্যের পুরো অর্থ প্রকাশ করতে পারে। তাহলে রামায়ণ পরে পুরো বাক্য হয়েছে। তুমি কি করে বুঝলা পুরো বাক্য হয়েছে? এই ক্রিয়াপদটা অর্থটাকে সুস্পষ্ট করতে পেরেছে, সম্পূর্ণ তাই এনে দিয়েছে বাক্যের। গেল। এবার দেখো রামের দ্বারা রামায়ণ পঠিত, দেখো গঠনের পার্থক্যগুলো কোথায় হচ্ছে? একই অর্থ কিন্তু গঠনের পার্থক্যগুলো। এটা সমাপিকা ক্রিয়া, পরিষ্কার। এখানে দেখো পঠিত হয়, ভালো করে ভাবো, পঠিত হয়। তাহলে আমরা সবাই জানি এটা হয়, হয়টা হচ্ছে ক্রিয়াপদ, কিন্তু পঠিত কি ক্রিয়াপদ? পঠিত তো ক্রিয়াপদ নয়। পঠিত তাহলে কি? পাঠ থেকে এসছে পঠিত। তাহলে অত্যাচার থেকে যদি অত্যাচারিত হয়, তাহলে অত্যাচারিত হচ্ছে অ্যাডজেক্টিভ, বিশেষণ, তাই না? ঠিক একইভাবে পাঠ হচ্ছে পঠিত হয়ে গেল, তাহলে একটা বিশেষণ হলো, তাই না? তারপর হলো হয়। এবার এটা হচ্ছে পদান্তরিত বিশেষণ। কি বিশেষণ? পদান্তরিত। এটা একটু বুঝতে হবে, কিন্তু বাচ্চাটাকে আমরা খুব সহজভাবে নিয়েছেন তা নয়। রবীন্দ্রনাথও বলেছেন সহজ কথা যায় না বলা অতি সহজে। আমাদের সোজা লাগছে, কিন্তু খুব এর মধ্যে একটা জটিলতা আছে। আবার বলছি, এটা কি? পঠিত। পঠিত কি? ক্রিয়াবাচক বিশেষণ। ক্রিয়াবাচক বিশেষণটা কি? পদান্তরিত বিশেষণ, ভেরি সরি। পদান্তরিত বিশেষণটা কি? পদান্তরিত বিশেষণ, ধরো আমরা যেটাকে ইংরেজিতে বলি পার্টিসিপিয়াল অ্যাডজেক্টিভ। ধরো আমি বললাম ব্রেক, ইংরেজিতে একটু সুবিধা হবে, ব্রেক, ব্রোক, ব্রোকেন। এবার ধরো ব্রোকেন, ব্রোকেন তো ভার্বের থার্ড ফর্ম, ব্রেক, ব্রোক সেকেন্ড ফর্ম, ব্রোকেন থার্ড ফর্ম, ইংরেজি দিয়ে বোঝাচ্ছি। তাহলে ব্রোকেন থার্ড ফর্ম। তাহলে আমি যদি বলি
ইউ হ্যাভ গিভেন মি এ ব্রোকেন গ্লাস, তাহলে মানে কী হলো, তুমি আমাকে একটা ভাঙা গ্লাস দিয়েছো। তাহলে ব্রোকেনটা কিন্তু ভার্বের থার্ড ফর্ম ছিল, কিন্তু দেখো গ্লাসের আগে যখন ইউ হ্যাভ গিভেন মি আ ব্রোকেন গ্লাস, তখন ব্রোকেনটা হয়ে দেখো গ্লাসের অ্যাডজেক্টিভ হয়ে গেল, ভার্বের থার্ড ফর্মটা গ্লাসের অ্যাডজেক্টিভ হয়ে গেল। এটাকে বলা হয় পার্টিসিপিয়াল অ্যাডজেক্টিভ, যার বাংলায় বলি পদান্তরিত। ঠিক একইভাবে পাঠ পঠিত, ব্রেক ব্রোকেন থার্ড ফর্ম হচ্ছে পাঠ পঠিত, অত্যাচার অত্যাচারিত। সিমিলারলি বা অ্যাকর্ডিংলি কিন্তু সেরকম হচ্ছে। তাহলে এটাকে আমরা বলি পদান্তরিত বিশেষণ, রাইট? পদান্তরিত বিশেষণ যেমন গ্রাম্য হতে পারে, অত্যাচার অত্যাচারিত হতে পারে। ওকে, এটা একটা কিন্তু দেখলাম এখানে হয়টা হলো সমাপিকা ক্রিয়া, অ্যাকচুয়ালি পঠিতটা হচ্ছে পদান্তরিত বিশেষণ, তার সঙ্গে সমাপিকা ক্রিয়া। দেখো ক্রিয়া বৈচিত্র্য, এখানে ক্রিয়া বৈচিত্র্য করেছেন, এখানে ক্রিয়া বৈচিত্র্য, অর্থ কিন্তু এক। 3 নম্বর দেখো আছে রামের রামায়ণ পড়া হয়। এবার পড়া হয়, পড়াটা কি? হয়তো আমরা সবাই বললাম ক্রিয়াপদ, তাই না? হয়তো ক্রিয়াপদ তো বটেই, বৃষ্টি হচ্ছে, কি করবা, হচ্ছে, হওয়াটা ক্রিয়াপদ, হযুক্ত ক্রিয়া। এবার পড়া যখন বলছি, পড়াটা কি? তোমরা কিন্তু অনেকেই ধরে নিচ্ছ পড়া হয় গোটাটাই ক্রিয়া, কখনোই ধরবে না, এটা ভুল। গ্রামারের মধ্যে অনেক সূক্ষ্ম জিনিস আছে। পড়া হয় ক্রিয়াপদ, যে কাউকে জিজ্ঞেস করো রামায়ণ পড়া কোনটা ক্রিয়াপদ, এতটুকুন ক্রিয়াপদ বলবে। তাহলে আর কেউ যদি এইটুকুন বলো, তাহলে এটা কি? যদি কেউ বলেও ফেলো ভুল করে যে স্যার হয়টাই ক্রিয়াপদ, এটা ক্রিয়াপদ না, তাহলে কোন যুক্তিতে এটা ক্রিয়াপদ না? তাহলে এটার আইডেন্টিটি জানতে হবে, তাই না? এটা কি? এটা হচ্ছে পড়া। এবার পড়াটা কি? পড়াটা হচ্ছে ক্রিয়াবাচক বিশেষ্য। দেখো এটা নাউন, এটা ভার্বই না, ক্রিয়াই না, এটা নাউন, ক্রিয়াবাচক বিশেষ্য, যাকে ইংরেজিতে তোমরা পড়েছো ক্লাস 8 থেকে, ভার্বাল নাউন বা জেরান্ড। কীরকম জেরান্ড? ধরো আমি বললাম আই অ্যাম ওয়াকিং, আমি হাঁটছি, তাহলে ওয়াকিংটা জেরান্ড না, কারণ এটা পরিষ্কার ভার্ব। আই অ্যাম ওয়াকিং, প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, জানো তোমরা। এবার যখন বললাম যে পড়া, ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, তখন ওয়াকিংটা কী করবা? কখনো কি ভার্ব হতে পারে? ওয়াক তার সঙ্গে আইএনজি যোগ করে ওয়াকিংটাকে যখন আমি সাবজেক্ট হিসেবে ব্যবহার করলাম, ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, ওয়াকিংটা যখন সাবজেক্ট হয়ে গেল, তখন কি? ইজটা তো মেইন ভার্ব, তাই না? তাহলে ওয়াকিংটা হয়ে গেল কিন্তু ভার্বাল নাউন বা জেরান্ড। ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে জেরান্ড হয় ইফ ইউ ইউজ ইট অ্যাজ এ সাবজেক্ট অর অ্যান অবজেক্ট। একটা অবজেক্ট হিসেবে বা সাবজেক্ট হিসেবে যদি ব্যবহার করো, তাহলে সেটা হচ্ছে ভার্বাল নাউন। বাংলায় কি বলছি? সেটা ক্রিয়াবাচক বিশেষ্য। দেখো ক্রিয়াবাচক বিশেষ্য, তাহলে পড়া, রিডিং, আমি যদি বলি রিডিং নিউজ পেপার ইজ এ গুড এক্সারসাইজ, খারাপ কি বল? রিডিং নিউজ পেপার, তাহলে এটা কিন্তু ক্রিয়া হলো না, রিডিংটা, এটা হচ্ছে ভার্বাল নাউন হলো। ঠিক একইভাবে পড়া হয়, হয়টা হচ্ছে সমাপিকা ক্রিয়া, কিন্তু পড়াটা হলো ক্রিয়াবাচক বিশেষ্য। অর্থাৎ যে ক্রিয়াপদটা সমাপিকা ক্রিয়া ছিল, জাস্ট একটা পর ধাতু থেকে, বাংলায় পর ধাতু থেকে এই যুক্ত হয়েছে, যদি সংস্কৃত পর থেকে এসছে, যেটা এখানে হয়ে গেল পদান্তরিত বিশেষণ, হয়টা হলো সমাপিকা ক্রিয়া, সেটা এখানে হয়ে গেল হয়টা সমাপিকা ক্রিয়া, এটা হয়ে গেল ক্রিয়াবাচক বিশেষ্য। অর্থাৎ বাচ্য পরিবর্তন বা বাচ্য জানতে গেলে এগুলো সম্পর্কে পুরো কিন্তু পোস্টমর্টেম করতে হবে। স্কেলিটনটা পুরোপুরি না বুঝলে পারে কিন্তু আমাদের বাচ্চতে এগোনো যাবে না। হয়তো আমরা পরীক্ষায় পাশ করে যাব, যেগুলো সোজা প্রশ্ন আসে, কিন্তু কখনো কখনো ডিপ্লোম্যাটিক প্রশ্ন আসে, কৌশলী প্রশ্ন আসে এই যে আলোচনার মধ্য থেকে, তখন কিন্তু তোমরা বলো প্রশ্ন কঠিন এসেছে, এই প্রশ্নটা কঠিন এসেছে, তার উত্তর কিন্তু তোমরা ঠিকমতো ক্লাস করো না বা শোনো না স্যারদের কথাগুলো, তার ফলেই সমস্যাগুলো থেকে যায়। সেই জন্য খুব মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবে। বাচ্চ কি সেটাই এখনও পর্যন্ত বোঝাতে পারলাম না, এতটা সময় চলে গেল, ভালো করে বোঝো। তাহলে ক্রিয়ার রূপের দেখো কত পার্থক্য হলো, এখানে হয় তার সঙ্গে একটা কি চলে আসলো, রূপটা চেঞ্জ হলো। তাহলে ক্রিয়ার রূপের পার্থক্যের বা বৈচিত্র্যের ভিত্তিতে বাক্যের প্রকাশভঙ্গির যে বৈচিত্র্য, তাকে আমরা বলছি বাচ্য। এবার যখন 3টা বাক্য লিখলাম, তাহলে তোমাদের মনে নিশ্চয়ই যাচ্ছে যে বাচ্যও বোধহয় 3 প্রকার। প্রচলিত ব্যাকরণ অনুযায়ী, প্রচলিত বাংলা ব্যাকরণ অনুযায়ী বাক্য 4 প্রকার। তাহলে আমি এগুলো একটু মুছে দিচ্ছি। প্রচলিত ব্যাকরণ অনুযায়ী বাক্য 4 প্রকার। কি কি? বাচ্য 4 প্রকার। 1 কর্তৃবাচ্য, 2 কর্মবাচ্য, 3 ভাববাচ্য এবং 4 কর্মকর্তৃবাচ্য। কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য, কর্মকর্তৃবাচ্য। তাহলে ফার্স্ট আমাদের যেটা আলোচনা করতে হবে সেটা হচ্ছে কি কর্তৃবাচ্য। আগে বলো কর্তৃবাচ্য, তাকে ইংরেজিতে বলে অ্যাক্টিভ ভয়েস। নিশ্চয়ই তোমরা এটা সম্পর্কে ফ্যামিলিয়ার, এই শব্দটা সম্পর্কে, অ্যাক্টিভ ভয়েস। একটু বানানটা ভুলেছিল। ধরো আমি রামায়ণ পড়ছি, এটা কেন কর্তৃবাচ্য? কেন?
এগুলো প্রশ্ন আছে। একটা বাচ্চা তুলে দিল পরীক্ষায়, বলে এটা কোন বাচ্চা, তো তোমাকে তো ইউ হ্যাভ টু লার্ন হাউ টু আইডেন্টিফাই এ ভয়েস। তোমাকে জানতে হবে, তোমাদের জানতে হবে। তাহলে আমি রামায়ণ পড়ছি, পরিষ্কারভাবে বোঝার চেষ্টা করো। দেখো ক্রিয়াপদ কোনটা পড়ছি, সমাপিকা ক্রিয়া পড়ছি, তাহলে ক্রিয়াপদ যাকে ফলো করবে, কাকে ফলো করছে? রামায়ণকে করছে কি? কে পড়ছে? আমিকে ফলো করছে, রামায়ণকে ফলো করেনি। তাহলে আমিটা কে বলো? সবাই যেন কর্তা। বাক্যে কি হয়? প্রথমে প্রথমে কি বসে বলো? কর্তা। তারপরে কি হয় বাংলায়? বাংলার গঠন সিনট্যাক্সটা কি? বাংলার বাক্য গঠন রীতি কি? কর্তা, কর্ম, তারপরে ক্রিয়াপদ, তাই না? তাহলে এটা কাকে ফলো করলো? কর্তাকে। তাহলে ক্রিয়াপদ যে বাচ্চে কর্তাকে অনুসরণ করবে সেই বাচ্চ কর্তৃবাচ্য। একদম সোজা। দেখো আবার সে আমি ইন্ডাকটিভ থেকে সংজ্ঞাতে গেলাম, তাই না? ক্রিয়াপদ বাক্যে কর্তাকে যদি অনুকরণ করে তবে তাকে আমরা বলবো কর্তৃবাচ্য। যে বাচ্চে ক্রিয়াপদ কর্তাকে অনুকরণ করবে, অনুসরণ করবে, সে বাচ্চকে আমরা বলি কর্তৃবাচ্য। এটা প্রাথমিক। এবার দেখো এটা কি, তাহলে রামায়ণটা কি? কর্ম। কি পড়ছি? কর্ম। বললাম কি এর উত্তর যেটা পাচ্ছি সেটা কর্ম, বেশিরভাগ ক্ষেত্রে, সবসময় কিন্তু না। সব সময় না স্যার। এই ভেতরে একটা প্রশ্ন থাকতে, স্যার আপনি বারবার বলছেন সব সময় না। একটা উদাহরণ এই প্রসঙ্গে দিদি, পরে যদি ভুলে যাই। তাহলে আমি বললাম বৃষ্টি হচ্ছে। কি হচ্ছে? বৃষ্টি। এটা কিন্তু কর্ম না। দেখো কি এরই উত্তর বৃষ্টি, কিন্তু কর্ম না। কেননা বৃষ্টি হচ্ছে, এই যে হচ্ছে ক্রিয়াপদটা ফলো করছে বৃষ্টিকে, সেই জন্য বৃষ্টিটা কিন্তু কর্তা। আবার বলছি বৃষ্টিটা কিন্তু কর্তা, যেহেতু হচ্ছে ক্রিয়াপদটা বৃষ্টিকে ফলো করে। তোমরা অবাক হয়ে যাচ্ছে, বৃষ্টি কখনো কর্তা? যার জীবন আছে সেই তো কর্তা না। ব্যাকরণকে বলছে ক্রিয়াপদ যাকে ফলো করবে সেই কর্তা। এখন যদি বলি নদী বইছে, নদী কর্তা? কেন? ক্রিয়াপদ নদীকে ফলো করেছে। পরিষ্কার তো? তাহলে কি এর উত্তর পাচ্ছি? কি হচ্ছে? বৃষ্টি, কিন্তু সেটা কর্তা। কিন্তু আমি রামায়ণ পড়ছি, কি পড়ছি? এটাও কি এর উত্তর? রামায়ণ। সেটা কিন্তু কর্ম, কারণ এই ক্রিয়াপদটাকে আমিকে ফলো করেছে, রামায়ণকে নয়। আশা করি বোঝাতে পারলাম। এইবার এবার এবার দেখো আমি রামায়ণ পড়ছি, তাহলে এটা কর্তৃবাচ্য আইডেন্টিফাই করতে পারলাম। তার কারণ পরিষ্কারভাবে ক্রিয়াপদ কর্তাকে অনুসরণ করছে, কিন্তু এটা হচ্ছে কর্ম। দেখো তার মানে কর্তৃবাচ্যে কর্ম থাকছে, তাই না? তোমরা ইংরেজিতে যখন করো আই ডু দ্য ওয়ার্ক, তোমরা আগে খোঁজো কোথায় ওয়ার্ক, অবজেক্ট কোথায়, অবজেক্ট, হ্যাঁ ওয়ার্ক পেয়েছি, দ্য ওয়ার্কটা বসিয়ে দাও আগে, কি মজা। তারপর কি শিখিয়েছে? ডু, সিম্পল প্রেজেন্ট টেন্স, একটা এম ইজ আর বসাতে হবে। সুন্দর একটা গঠন বা ফর্মটাকে মুখস্থ করে সেটাকে ব্যবহার করো, অবজেক্টটাকে পাও বলে। এখানে অবজেক্টটা পেয়েছো বলে তুমি এটাকে বাচ্য পরিবর্তন করতে পারবা। কিন্তু যদি তুমি অবজেক্ট না পাও তখন একটু বিপদে পড়ে যাও। বাংলায় যেটাকে অ্যাক্টিভ ভয়েস বলছি, ইংরেজিতে যেটাকে অ্যাক্টিভ ভয়েস বলছি, বাংলায় কর্তৃবাচ্য বলছি আমরা। সেই কর্তৃবাচ্যকে দুরকমভাবে প্রকাশ পায়। এক, কর্ম থাকতেও পারে, দুই, কর্ম নাও থাকতে পারে। ব্যাপারটা বোঝাই। তাহলে এখানে এটা এটা কি কর্ম আছে কিনা? আমি কি পড়ছি? রামায়ণ। তাহলে এটা সকর্মক। এই ক্রিয়াটা কি? সকর্মক। কেন সকর্মক ক্রিয়া? ট্রানজিটিভ ভার্ব। কেন? কারণ এই ক্রিয়ার কর্ম আছে, তাই সকর্মক। এইবার আমি দেখো একটা কাজ করছি, আমি রামায়ণটা মুছে দিলাম। আমি পড়ছি, এই গ্যাপটা বোঝার চেষ্টা দরকার নেই, শূন্যস্থান পূরণ করতে হবে না তোমাদের। আমি পড়ছি, এটা ধরো, এটা বাক্য না? আই এম রিডিং। এবার তোমরা অনেকে বলে থাকো আমি পড়ছি স্যার, বাক্য কী করে? আমি কি পড়ছি সেটা তো নাই। বাহ, এটা কোনো প্রশ্ন তো? আমি পড়ছি বাক্য, আই অ্যাম রিডিং। এবার যদি তোমাদের বলতে আই অ্যাম রিডিং সেন্টেন্স কিনা? হ্যাঁ স্যার সেন্টেন্স। আমি পড়ছি বাক্য না। আমি অনেককে শুনতে দেখি তোমাদের, আশ্চর্য ব্যাপার। আমরা ইংরেজিতে বেশি পণ্ডিত হয়ে গেছি। আমি পড়ছি, তাহলে এটা বাক্য। এবার কি নেই? কর্ম নেই, তাহলে এটা অকর্মক ক্রিয়া। কেন? এই ক্রিয়ার কোনো কর্মই নেই। এবার কর্তৃবাচ্য দেখো আমাদের বাংলাতে বলছে কর্তৃবাচ্য দু ধরনের রূপ হতে পারে। একটা সকর্মক, যেটা রামায়ণ দিয়ে করালাম, একটা অকর্মক, যেটা আমি রামায়ণ ছাড়া লিখালাম। ওকে, দুটোই কিন্তু হয়। তাহলে আমরা কর্তৃবাচ্যের আইডেন্টিফিকেশনটা করতে পারলাম, আমরা মুছলাম কর্তৃবাচ্যটাকে। ফার্স্ট কিন্তু আমাদের বাচ্য পরিবর্তন পরের ব্যাপার। আমি যদি কর্তৃবাচ্যকে না বুঝি, বাচ্যকে না বুঝি, কর্মবাচ্যকে না বুঝি, তার বৈশিষ্ট্যগুলোকে না নির্ণয় করতে পারি না, তাহলে বাচ্য পরিবর্তনটা কিন্তু অসুবিধা হবে। বৈশিষ্ট্যের মধ্যেই যে সূত্রগুলো পাচ্ছি, বৈশিষ্ট্য তো একটা কিছু, একটা ফর্ম তো, তাই না? বলো, কিছু ফর্ম আছে বৈশিষ্ট্যতে, এটার সঙ্গে এটা যোগ হবে, এটা যোগ হবে। তো সেইটা কিন্তু, সেই বৈশিষ্ট্যগুলো কিন্তু সূত্র তৈরি করবে, বৈশিষ্ট্যগুলোই কিন্তু সূত্র তৈরি করবে, এটা কিন্তু মনে রাখবে। তাহলে ফার্স্ট আমাদের বৈশিষ্ট্যগুলোকে বোঝার চেষ্টা করতে হবে। যেমন তুমি যদি বলে কর্তৃবাচ্যের বৈশিষ্ট্য কী, তাহলে এক, ক্রিয়াপদ কর্তাকে অনুসরণ করবে, একটা বৈশিষ্ট্য। দুই, দেখো প্রধানত কি কর্তাপদ শূন্য বিভক্তিযুক্ত হয়, সেটা আছে বৈশিষ্ট্য। তোমাকে যখন আরেকটা বাচ্চ থেকে বলে কর্তৃবাচ্য করো, তখন তুমি কিন্তু এই কর্তৃবাচ্যের বৈশিষ্ট্যটা আগে মাথায় আনবে। স্যার তো বলেছিল কর্তৃবাচ্যে কর্তা শূন্য বিভক্তি হবে, তাহলে যেটা আছে সেখান থেকে কর্তাটা যে বিভক্তিযুক্তই হয়ে থাকুক তাকে বিভক্তিহীন করতে হবে আগে।
করে তাকে শূন্য বিভক্তি করতে হবে। তাহলে বৈশিষ্ট্যের মাধ্যমে কিন্তু একটা সূত্র তৈরি করছি আমরা, তাই না বলো? এবার আমরা কর্তৃবাচ্যটাকে বোঝালাম। এবার হচ্ছে কর্মবাচ্য। দেখো কর্মবাচ্য কি? ধরো আমার দ্বারা রামায়ণ পঠিত হচ্ছে, ওটা বোধহয় পড়ছি বলছিলাম, আমি টেন্সটাকে একই রেখে বললাম পঠিত হচ্ছে। দেখো আমার দ্বারা রামায়ণ পঠিত হচ্ছে, এটা হচ্ছে কর্মবাচ্য। ইংরেজিতে বলি আমরা প্যাসিভ ভয়েস। কেন প্যাসিভটা? কেন প্যাসিভ? প্যাসিভ মানে তো নিষ্ক্রিয় না, অ্যাক্টিভ মানে সক্রিয়। একটু বোঝার চেষ্টা করো। আমার দ্বারা রামায়ণ পঠিত হচ্ছে। এবার বলো আমির সঙ্গে কি যোগ হলো? র যোগ। আমার হয়ে গেল র বিভক্তি যুক্ত হলো, সম্বন্ধ বিভক্তি যুক্ত হলো, ষষ্ঠী বিভক্তি, সংস্কৃত শাস্ত্র অনুযায়ী, ব্যাকরণ অনুযায়ী ষষ্ঠী বিভক্তি যুক্ত র। আমি একটু আগে কি বলেছি? যখনই কোনো কর্তার সঙ্গে র বিভক্তি, র, এর, দের, দিকের ইত্যাদি সম্বন্ধ বিভক্তি যোগ হয়, তখন কিন্তু সেটার কর্তৃত্ব নষ্ট হয়ে যায়, অর্থাৎ সে আর কর্তা থাকে না। অর্থাৎ এ কিন্তু একটু আগে যে অ্যাক্টিভ হয়েছিল সে কিন্তু প্যাসিভ হয়ে গেল, কর্তা কিন্তু প্যাসিভ হয়ে গেল র বিভক্তি যোগ হওয়ার পর। এটা একটা গঠনগত বৈশিষ্ট্য, মনে রাখতে হবে। নেক্সট দেখো দ্বারা, এটা একটা অনুসর্গ। অনুসর্গ তোমাদের কারকটা পড়ালে পারে সেই সময় অনুসর্গটা হয়তো আলোচিত হয়ে যেত। যাই হোক, অনুসর্গ হচ্ছে একটা অব্যয়। একটা অব্যয়। আমরা প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন বলি না, ওই তার বাংলাগুলো অনুসর্গ। সোজা করে প্রিপোজিশন বলো অন, তাহলে উপরে, ওটা একটা অব্যয়। আচ্ছা, কনজাংশন অ্যান্ড, এবং, এটা একটা অব্যয়। অব্যয়ের ভাগ আছে যদিও, তো এটাও একটা অব্যয়। কনজাংশন, ইন্টারজেকশন, অ্যালাস, হাই, হুররে, কি মজা, এগুলোও সব অব্যয়। তাহলে দ্বারাটা কি? বাই। দ্বারা ইংরেজি কি? বাই। তাহলে বাইটা প্রিপোজিশন, অব্যয়। তাহলে অব্যয়, অনুসর্গ এক প্রকারের অব্যয়। এইটা একটু আপাতত একটু আভাস দিলাম। তাহলে দ্বারা। এবার রামায়ণ পঠিত হচ্ছে। এবার দেখো পঠিত হচ্ছে ক্রিয়া, আমি যদি হচ্ছেটা ক্রিয়াপদ বলি, এইবার যদি ধরি এই যে পঠিত ক্রিয়া, কি যেন একটা পদান্তরিত বিশেষণ, এই পদান্তরিত বিশেষণ এবং এই যে সমাপিকা ক্রিয়া দুটোকে মিলে কিন্তু আমরা বলেছিলাম এটা কিন্তু মূলত ক্রিয়া নয়, এটা হচ্ছে ক্রিয়া। এবার দুটোকে মিলে কিন্তু একটা ক্রিয়াপদ তৈরি করতে পারি, একে বলছি আমরা সংযোগমূলক ক্রিয়া করে দিতে পারি। প্রাথমিকভাবে সংযোগমূলক না, প্রাথমিকভাবে এটা বলতে হবে এটা পদান্তরিত বিশেষণ, কিন্তু সংযোগমূলক ক্রিয়া যখন বললাম আমরা, সংযোগমূলক ক্রিয়া একটা বিশেষ্য বা বিশেষণের সঙ্গে একটা মৌলিক ধাতুর সঙ্গে বিভক্তি যোগ হয়ে যে ক্রিয়া হয়, যেটা 9-এ পড়েছো তোমরা। তাহলে এই সংযোগমূলক ক্রিয়া যদি ধরি, সংযোগমূলক ক্রিয়া কী পঠিত হচ্ছে? রামায়ণ। এবার দেখো পঠিত হচ্ছে, কি পঠিত হচ্ছে? রামায়ণ। কি এর উত্তর তো অবজেক্ট হয়, তাই না? কিন্তু এখানে অবজেক্ট হিসেবে দেখবা না, এটা সাবজেক্ট হয়ে গেছে। কেন সাবজেক্ট হচ্ছে? এই পঠিত হচ্ছে ক্রিয়াপদটা হচ্ছে এই কাকে ফলো করছে? এবার কিন্তু দেখো আমারকে ডাইরেক্টলি কিন্তু এর সঙ্গে যুক্ত নয়, এটা যুক্ত রামায়ণের সঙ্গে, তাই না? তাহলে তুমি ভালো করে একটু একটু ইংরেজি দিয়ে বোঝাই, তাহলে সুবিধা হবে। দ্য রামায়ণা, দেখো কি লিখাচ্ছি, দ্য রামায়ণা হলো, এই প্যাসিভে করছি, ইজ বিং রেড, READ, রেড বাই মি, তাই? দ্য রামায়ণা ইজ বিং রেড বাই মি। এবার বলো তো এই যে ইজ বিং রেড, এই যে ভার্ব, এটা গোটা একটা ভার্ব, ইজ বিং রেড, তাই না? এটা হচ্ছে টোটাল মিলে এটা কি ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব তো একটা অক্সিলারি ভার্ব, একটা মেইন ভার্ব দিয়েও হতে পারে। তাহলে এই টোটাল যে ফাইনাইট ভার্ব, সেই ফাইনাইট ভার্বটার সাবজেক্ট কোনটা? এই ভার্বটা কাকে ফলো করছে? দেখো রামায়ণকে। তার মানে এ হয়ে গেল অ্যাক্টার, এ হয়ে গেল এজেন্ট, এ হয়ে গেল কর্তা, তাই না? তাহলে কর্মটা হয়ে গেল দেখো কর্তা। ঠিক রামায়ণটা এ ফলো করছে রামায়ণকে, যেটা ছিল কর্ম। তাহলে কর্মটা হয়ে গেল ওখানে কিন্তু কর্তার রূপ নিয়ে নিল প্রায়, অর্থাৎ ক্রিয়াপদটা কর্মকেই প্রাধান্য দিল, তাই না? তাহলে ক্রিয়াপদ যদি কর্মের অনুগামী হয় কোন বাচ্য? কর্মবাচ্য। ক্রিয়াপদ যদি কর্তার অনুগামী হয় তাহলে কর্তৃবাচ্য। ক্রিয়াপদ কর্মের অনুগামী হয়েছে, সেই জন্য এটা কী বাচ্য? কর্মবাচ্য। এইবার একটা কথা একটু এই প্রসঙ্গে জানাই, যে কখনো কখনো কর্তৃবাচ্য যখন কর্মবাচ্যে করি এবং কর্তৃবাচ্যকে ভাববাচ্যে করি, তখন দুটোর উত্তর পাশাপাশি এক হয়ে যায়। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলেছেন এদের মধ্যে পার্থক্য নির্ণয় করা খুব দুষ্কর হয়ে যায়। খাঁটি বাংলায় যখন আমরা বাচ্য করি তখন কিন্তু কর্মবাচ্য এবং ভাববাচ্যের রূপ এক হয়ে যেতে পারে খাঁটি বাংলায়। সেটা কিন্তু যখন পরবর্তী আলোচনা করবো সেটা বলে রাখবো, ইঙ্গিত দিয়ে রাখলাম। তাহলে আমরা চিনতে পারলাম কর্মবাচ্যকে, যে ক্রিয়াপদটা কর্মকে অনুসরণ করেছে, তাই কর্মবাচ্য।
প্রাথমিক আইডেন্টিটি হয়ে গেল। এবার দেখো বৈশিষ্ট্য কী, দেখো কর্মবাচ্যে প্রথম কী হলো, কর্তৃবাচ্যের যে কর্তা সেটা সম্বন্ধ বিভক্তিযুক্ত হলো, এটা একটা বৈশিষ্ট্য বলো, পুরো একটা গঠনগত বৈশিষ্ট্য, তাই না বলো? দেখা যাচ্ছে একটা অনুসর্গ যোগ হচ্ছে, অনুসরণ করছে কার পরে, এরপরে অনুসর্গ, তারপরে এই যে ক্রিয়াপদটা সংযোগমূলক ক্রিয়া বলি, সব মিলেই সমাপিকা ক্রিয়াই আর কি। অ্যাকচুয়ালি সমাপিকা ক্রিয়া কাকে প্রাধান্য দিয়েছে, কাকে অনুসরণ করেছে? কর্মপদকে, অর্থাৎ সেই জন্য নাম হচ্ছে কর্মবাচ্য। দুটো বাচ্যের আইডেন্টিফিকেশন হলো। আরও বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করব বাচ্চান্তরের সময়, আরটু সুবিধা হবে, স্পষ্ট হবে। আপাতত দুটো বাচ্য হলো। আর লাস্ট আজকে এই কর্মকর্তৃবাচ্যটা একদিন পরের দিন আলোচনা করব। আজকে আমরা ভাববাচ্য দিয়ে আলোচনাটা শেষ করব, কারণ একসাথে এত মাথায় যদি ঢুকে যায় না তাহলে হয়ে যাবে, তাহলে তোমরা এখানে থেকে যাবে আজকে, আমি ওখানে বসতে হবে টেবিলে। আমরা আজকে করব হচ্ছে ভাববাচ্য। ভাববাচ্য এটা কিন্তু ইংরেজিতে নেই, বাংলায় আছে। দেখো একটা মজার জিনিস, ডক্টর অর্পিতা চক্রবর্তী একটা বই লিখেছিল, সাইড বাই সাইড ইংরেজি গ্রামার। সেই বইতে খুব মজা করছে, কারণ গ্রামার ইংরেজির সঙ্গে তো একটা নিকট সাদৃশ্য আছে বাংলা ব্যাকরণে, তোমরা সবাই জানো। যেমন বাচ্চার সঙ্গে আমরা বললাম বয়েসের, ঠিক একইভাবে উনি এই বইতে বলছিলেন যে যাহাকে বাংলায় ভাব বাচ্চের ভাব কথাটা প্রযুক্ত হয়, বাংলায় প্রযুক্ত হয়, আমি ঠিক কোট করতে পারছি না, ঠিক এরকমই কথা, সেটাকে ইংরেজিতে বলি ভার্ব। খুব একটু রসিকতার সঙ্গে বলেছিলেন, তার মধ্যে গুরুত্ব আছে দেখো। অর্থাৎ ভার্ব সেটা হচ্ছে ভাব। আমরা মনে হতে পারে আরে কি উচ্চারণটা ইকো হচ্ছে বোধহয়, তা না, ভার্ব হচ্ছে ভাব। কোন দিক থেকে বলছেন, এই কথার একটা গুরুত্ব আছে। তার মানে ভার্ব বাচ্যই হচ্ছে ভাব বাচ্য। একটা উদাহরণ ছাড়া আমরা বুঝবো না। আমি বললাম তার যাওয়া হয়, এরকম বাক্য বললাম, তার যাওয়া হয়, এটা কি হয়? কর্তৃবাচ্য কি হয়? সে যায়। এবার দেখো তার যাওয়া হয়, খুব ভালো করে লক্ষ্য করো তো, আমরা কর্মবাচ্যতে ক্রিয়াপদ কর্মকে ফলো করতে দেখলাম, কর্তৃবাচ্যে ক্রিয়াপদ কর্তাকে ফলো করতে দেখলাম। ভাববাচ্যে দেখো তার যাওয়া, ক্রিয়াপদ কোনটা বলো? যদি গোটাটাকে ক্রিয়াপদ ধরো, এটা তো যদিও ক্রিয়াবাচক বিশেষ্য, একটু আগে বললাম হাঁটা, যাওয়া, পড়া, সেটা বোঝালাম। তাহলে এখানে ক্রিয়াপদ কোনটা? এটা, তাই তো, যাওয়া হয়। তাহলে গোটাটাকে এবার যদি এইটাকে ক্রিয়াপদ ধরি, যাওয়াটা তাহলে ক্রিয়াবাচক বিশেষ্য, এটা ক্রিয়াবাচক বিশেষ্য। এবার হয় কি হয়? যাওয়া হয়। এইবার ক্রিয়াবাচক বিশেষ্য, যেটা সংযোগমূলক বোঝালাম, তাহলে ক্রিয়াবাচক বিশেষ্য আর হচ্ছে এটা হচ্ছে মেইন ভাব, তাই না? মেইন ভাব বলছি, এই দুটো মিলে একটা সংযোগমূলক ভাব তৈরি হলো। সংযোগমূলক কি বিশেষ্য দিয়ে তৈরি হয়, সেটা ক্রিয়াবাচক বিশেষ হতে পারে, যেটা আগেরটা তো বোঝালাম সংযোগমূলক ভার্ব হলো, মানে ক্রিয়াপদ হলো। তাহলে এই ক্রিয়াপদটা কাকে অনুসরণ করেছে? তারকে না, যাওয়া হয়। আমি যদি তারটা মুছে দিতাম, না থাকতো, তাহলে কি যাওয়া হয় হতো না? হতো। অর্থাৎ এই যাওয়া হয় ক্রিয়াপদটা তারকে তো গুরুত্ব দিতেই পারে না, অনুসরণ করতেই পারে না, কারণ এ হচ্ছে বিভক্তি যোগ হয়ে গেছে, অর্থাৎ কর্তৃত্ব নষ্ট হয়ে গেছে। তাহলে এই ক্রিয়াপদটা একে ফলো করেনি। তাহলে এ কর্তাকেও ফলো করেনি, কর্মকেও ফলো করেনি, কাউকে অনুসরণ করেনি, এ নিজেই প্রধান হয়ে গেছে। ভাবটাই মানে ক্রিয়াপদটাই প্রধান। দেখো তার যাওয়া হয়টা স্ট্রেস, কার যাওয়া হয় আমরা প্রশ্ন করতে পারি, কিন্তু কার তো গ্রামাটিক্যালি ভাবো, কারের উত্তর তো কর্তা নয়, কারণ সম্বন্ধ বিভক্তিযুক্ত হয়ে যাচ্ছে। সুতরাং এই যাওয়া হয় ক্রিয়াপদটা নিজেই প্রধান। তাহলে ভার্ব ইজ ইকুয়াল টু ভাব। তাহলে যে বাচ্চে ক্রিয়াপদই প্রধান, ক্রিয়াপদ কর্তাকেও অনুসরণ করে না, কর্মকেও অনুসরণ করে না, শুধু নিজেই প্রধান হয়, সেই বাচ্চের নাম ভাববাচ্য। আজকে কর্মকর্তৃবাচ্য এদের পরিবার থেকে একটু আলাদা, ঠিক আছে? এক পিতার দুটি সন্তান, দুটো ছেলে তো একই রকম হবে না, একটি ছেলে একটু আলাদা হয়ে যায়। তো এই কর্মকর্তৃবাচ্য যেটা লিখিয়েছিলাম সেটা একটু আলাদা ধরনের, সেটা সময় সাপেক্ষতার সঙ্গে বাচ্চান্তর নিয়ে আর একটা ভিডিও বানানোর ইচ্ছা আছে। তোমাদের সমবেত প্রচেষ্টা, তোমাদের সমর্থন, তোমাদের উৎসাহ খুব দরকার। পরে এই আলোচনার জন্য অপেক্ষা করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ এই পর্যন্তই।